আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ম্যাচুরিটি রুল অফ কনক্রিট। কনক্রিটের ম্যাচুরিটির জন্য এই গ্রাফটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এইখানে এই গ্রাফের এদিকে আছে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ আর এদিকে আছে হচ্ছে ম্যাচুরিটি, যেটা আছে ডিগ্রি সেলসিয়াস এবং ডেজ মানে টাইম। তার মানে এইদিকে হচ্ছে এটা বাড়তেছে আর এইদিকে কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়তেছে। মানে যদি ম্যাচুরিটি বাড়ে তাহলে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে। এই গ্রাফ থেকে আমরা সেটা বুঝতে পারতেছি। এখন এই ম্যাচুরিটি যদি আমরা বের করতে চাই তাহলে এখানে বের করতে হবে এম ইকুয়াল সামেশন অফ টি ডিটি, মানে হচ্ছে টেম্পারেচার এবং টাইম, এই দুইটার যদি সামেশন করা হয় তখন আমরা ম্যাচুরিটিটা পাবো। সেই ম্যাচুরিটি কত এখানে যত আসবে সেখান থেকে আমরা তার কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করতে পারবো। এখন এখানে একটা বিষয় যে এই টেম্পারেচারটা কেন দেওয়া হলো, কারণ হচ্ছে যে কনক্রিট ম্যাচুরিটির জন্য এই টেম্পারেচারটা খুবই ভালো কাজ করে। মানে টেম্পারেচার যত বেশি হবে কনক্রিটের ম্যাচুরিটি তত ভালো হবে। যেমন একটা কনক্রিট, তার যে উপাদান, মানে দুইটা কনক্রিট তৈরি করা হলো, দুইটা কনক্রিটের সেম উপাদান সেম সব কিছু রেশিও দিয়ে তৈরি করা হলো, তৈরি করার পর সেটাকে 7 দিন বা 10 দিন ম্যাচুরিটির জন্য রাখা হলো। তো একটাকে রাখা হলো 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আরেকটাকে রাখা হলো 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তো যখন কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা হবে দেখা যাবে যে 100 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচারে যেটাকে রাখা হয়েছিল সেটার কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক বেশি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে টেম্পারেচার যত বৃদ্ধি পাবে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ তো খুব দ্রুত সময়ে খুব বেশি স্ট্রেংথ পাওয়া যাবে। এবং এটা অবশ্যই এই টেম্পারেচার আবার মানে ফাইনাল যে সেটিং আছে কনক্রিটে সেই সেটিংয়ের আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার অন্য সমস্যা হবে, অন্য একটা ইফেক্ট চলে আসবে। কিন্তু যখন কনক্রিটটা ফুললি জমে যাবে, একেবারে যখন ফাইনাল সেটিং হয়ে যাবে, সেটিং হওয়ার পর তখন সেটাকে মানে টেম্পারেচার বাড়ানো যেতে পারে। যেমন যদি প্রিকাস্ট কনক্রিট হয় সেক্ষেত্রে স্টিম করা যেতে পারে, স্টিমিংয়ের মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো যেতে পারে, বা অন্য কোনো ওয়েতে বাড়ালেও সমস্যা নেই। এরপর আমরা কনক্রিটের ডিউরেবিলিটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এখানে ফার্স্টে আছে হচ্ছে কনক্রিটের ডিউরেবিলিটি বাড়ানোর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও, যে ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাজ লো অ্যাজ পসিবল, মানে কনক্রিটের ভিতর ওয়াটার সিমেন্ট রেশিওটা যত সম্ভব কমাইতে হবে। কারণ এই গ্রাফ থেকে আমরা বুঝেছি যে ওয়াটার সিমেন্ট রেশিও যত কম হবে তত তার যে পারমিয়েবিলিটি সেটা কমে যাবে, মানে কনক্রিটটা পারমিয়েবল হবে না। আর পারমিয়েবল যদি না হয় সেক্ষেত্রে তার ডিউরেবিলিটিটা বৃদ্ধি পাবে, স্ট্রেংথও বৃদ্ধি পাবে। কম্প্যাকশন, প্রপার কম্প্যাকশন মেক কনক্রিট ডিউরেবল, মানে কনক্রিটটা যত ভালো কম্প্যাকশন করা যাবে, কম্প্যাকশনের কোনো তুলনা নাই কনক্রিটে, যত বেশি কম্প্যাকশন করা যাবে ততই তার ডিউরেবিলিটি এবং স্ট্রেংথ গেইন হবে। কারণ কম্প্যাকশন করলে এর ভিতরে যে ছোট ছোট ভয়েড থাকে, পোর থাকে, সেটা বের হয়ে যায়। এই পোরগুলো যখন বের হয়ে যায় তখন কিন্তু কনক্রিটটা পারমিয়েবল হয় না, পারমিয়েবল না হলেই তখন কনক্রিটটা পারফেক্ট হয়। কিউরিং, ইনঅ্যাডুকুয়েট কিউরিং কিপ পোরস ইন কনক্রিট, মানে কনক্রিটের এই কিউরিংটা যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু এই কনক্রিটের ভিতর যে পোরগুলা থাকে সেগুলা থাকে না, সেগুলো মানে কনক্রিটের পোরগুলা কমে যায়। আর এই জন্য প্রপার ওয়েতে যদি কিউরিংটা করা যায় তাহলে এর ডিউরেবিলিটিটাও বৃদ্ধি পাবে, ঠিকঠাক হবে। এটা হচ্ছে ক্লিয়ার কভার, মোর দ্যান কার্বনেশন ডেপথ উইথিন লাইফ স্প্যান। এটা একটা ডিটেলস আলোচনা, তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করি অল্প দিয়ে। সাপোজ একটা কলামের ক্লিয়ার কভার আছে 1 ইঞ্চি। এখন এই কলামের সারফেসে মানে বাতাসে যে কার্বনটা থাকে, এই কার্বন এই কলামের সারফেসের সাথে একটা রিয়াকশন করে যে কার্বনেশন হয় সেটা আস্তে আস্তে কনক্রিটের ভিতর ঢুকতে থাকে। তো কনক্রিটের ভিতর ঢুকলে এটা কিন্তু কনক্রিটের জন্য ক্ষতি করে না। তো যেটা হয় যে কনক্রিটের ভিতর ঢুকতে ঢুকতে আস্তে আস্তে স্টিলের কাছে পৌঁছায় যায়। যখন স্টিলের কাছে পৌঁছায় যায় তখন ওই স্টিল এবং কনক্রিটের মাঝে এক ধরনের উপাদান তৈরি করে, যে উপাদানটা মানে স্টিলের যে কোরোশন আছে, যে স্টিলের যে কোরোশনটা হয়, এই কোরোশন হওয়ার জন্য ওই উপাদানটা খুবই ফেভারেবল। ওই উপাদানের জন্য পিএইচ এবং আয়রনের যে চেঞ্জটা আসে ওই সারফেসে কনক্রিট এবং স্টিলের, সেটা স্টিলের কোরোশনের জন্য খুবই প্রেফারেবল। এবং এই যখন স্টিলের এই কোরোশনটা হয় এই উপাদানের জন্য তখন দেখা যায় যে ওইটার ভিতর মানে কনক্রিট স্টিলটা ফুলে যায়।
ফুলে গেলে তখন কনক্রিটটাকে চাপ দেয়, চাপ দিলে তখন কনক্রিটটা ক্র্যাক চলে আসে, ফেটে যায়, ডিসইন্টিগ্রেট হয়ে যায়। তো এই জন্য যেখানে আর কি কার্বনেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেইখানে ক্লিয়ার কভারটা বাড়িয়ে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখা উচিত। টাইপ অফ সিমেন্ট আদার দ্যান সেম ওয়ান, মানে সেম ওয়ান যে সিমেন্টটা এটা ইউজ করা যাবে না, কারণ না করাই ভালো। এর কারণ হচ্ছে সেম ওয়ানের ভিতর যে মানে ফ্লাই অ্যাশ, স্লাগ এগুলো আরও নানান উপাদান থাকে না, না থাকার কারণে কনক্রিটের যে ডিউরেবিলিটি, যে স্ট্রেংথ এগুলা কমে যায়। এগুলো নিয়ে সিমেন্টের পর্বে ডিটেলস আলোচনা করেছি। এর ডিউরেবিলিটি কম, ওয়ার্কেবিলিটি কম, স্ট্রেংথটা হাই পাওয়া যায় ইনস্ট্যান্ট, কিন্তু যদি এটার সময়কাল, এজ এটা যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে সেম ওয়ান না ইউজ করাই বেটার। এগ্রিগেটের ক্ষেত্রে অ্যাভয়েড ব্রিক চিপসটা অ্যাভয়েড করতে হবে। লোকাল স্যান্ড অ্যাভয়েড করতে হবে। ইউজ ওয়েল গ্রেডেড স্টোন চিপস, এবং ওয়েল গ্রেড ভালো যে স্টোন চিপসটা সেটা ইউজ করতে, এবং যে স্যান্ডের ক্ষেত্রে যে মানে যদি ডিউরেবিলিটির কথা চিন্তা করতে হয় সেক্ষেত্রে যে মানে সিলেট যে আমরা স্যান্ডটা ইউজ করে থাকি, যে কোর্স স্যান্ড, সেই স্যান্ডটা ইউজ করার কথা বলতেছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে কনক্রিটের ডিউরেবিলিটির কথা চিন্তা করলে এই জিনিসগুলো মাথায় রাখলেই চলবে।